এনএসএ নিউজে আপনাদের স্বাগত। জানি না আজকে আমি যে প্রতিবেদনটা প্রস্তুত করছি তার বিষয়টি সাধারণ আমার দর্শকরা যারা আমার সমর্থক রয়েছেন বা যারা আমার এনএস নিউজ দেখেন তারা কিভাবে নেবেন। তবু বিষয়গুলি এতটাই বিতর্কিত বা এতটাই সেন্সিটিভ যে সমাজে একটা বার্তা বিভিন্ন ধরনের যায়। যারা সুস্থ সমাজের মানুষ, যারা সমাজ সচেতন মানুষ, তারা আমার আজকের এই প্রতিবেদন নিশ্চয়ই ভালোভাবেই গ্রহণ করবেন। আর যারা মনে করবেন এটা একটা আলাদা দৃষ্টিকোণ রয়েছেন, তারা আমাকে ক্ষমা করবেন, কেননা এই বিষয়গুলো আগে আলোচনার দরকার আছে। যেগুলো গোপন থাকে সেটা প্রকাশ্যে আলোচনারই দরকার রয়েছে। আগে আমরা একটা ভিডিও দেখে নিই। ভিডিওটা দেখার পরে বিষয়টি নিয়ে আলোচনা করব। ওর নামে রেজিস্ট্রেশন? না, আমার বড় গাড়ি। ঠিক আছে, ভালো কথা। নামো, প্রথমে এটাকে সার্চ করো। ক্যামেরা দাও, তুমি এখানে দাও ভাই। তুমি দাঁড়াও, যে আপনার দাঁড়িয়ে দাও, দাও। এটা কি আছে? মোবাইল বের করো। বার করো। মোবাইলটা পেছনে পার্টস কি আছে? এটা কি? রাখেন। আর কি আছে? বের করুন। জ্যাকেটটা খুলুন। খুলুন। মোবাইলটা পড়ে যাবে, মোবাইলটা ইয়ে করুন, ফ্লাইট মোড করুন। কত টাকা আছে বলুন? মোবাইলটাকে ফ্লাইট মোড করুন আগে, ওকে দিয়ে দাও উপরকে। এই প্যাটার্ন লক আছে, প্যাটার্ন লক তুলে দিয়ে ফ্লাইট মোড করো। দুটো খুলুন দেখি। হ্যাঁ, কি আছে? কি হয়েছিল? এটা আমি ডিউটি করছিলাম, ডিউটি করার সময় ওদের থেকে মাদক দ্রব্য যেটা খাওয়াতে বলে আমি আর কি আটক করে রেখেছি। সঙ্গে আমার সঙ্গে বয়স, বাড়ি, কোথা থেকে আসছিলেন? কাকে নিয়ে আসছিলেন? আপনার নাম কি? বয়স, বাড়ি? আপনারা দুজন মিলে কি নিয়ে আসছিলেন? আরে কি মাদকটা? হেরোইন। কত কেজি? 2 কেজি, প্রায় 200। আচ্ছা, কোথা থেকে আনছিলেন? নলদার, মানে ছোট নলদা না বড় নলদা? কার কাছ থেকে আনছিলেন? ডালিম। পুরো নাম কি? মোবাইলটা প্যাটার্ন লক করলো। জুতো করে নিন, জ্যাকেট করে নেবো, ঠিক আছে? ওকে ধরে নেন। এদিকে আসো। দেখি আপনার ব্যাগটা খুলুন। কোথাও বের করুন। এটা ভালো করে এই তো এখানে রাখো না, এখানে রাখো না। ব্যাগটা দেখাও, দেখো এই ব্যাগটা দেখাও। ইয়ে করো। জ্যাকেটটা পরে নাও। এই তুমি খোলো ভাই, খোলো। বার করো, বার করো। দেখি একটা এটা যেটা বার করুন তাকে, খালি ব্যাগটা। কি আছে এটা? ওটা আমার কিছু ডকুমেন্ট। ভিডিওটি দেখলাম। ভিডিওটি পূর্ব মেদিনীপুরের নয়, যদিও আমি পূর্ব মেদিনীপুরের সাংবাদিকতা করি, কিন্তু পূর্ব মেদিনীপুর সম্পর্কিত রিলেটেড রয়েছে এই ভিডিওর মধ্যে। কেননা যেভাবে যুব সমাজে হেরোইনের প্রভাব বাড়ছে, যেভাবে যুব সমাজ এই হেরোইনে আসক্ত হয়ে পড়ছে, শুধু নেশা করার নয়, একটা বড় অংশের যুব সমাজ এটা ব্যবসার রূপে নিয়েছে। কেউ মজুত করছে, কেউ বিক্রি করছে, কেউ চালান করছে, কেউ পাচার করছে, এইভাবে হচ্ছে। কিন্তু একটা বলে রাখি, পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত এলাকা থেকে জুড়ে উড়িষ্যার বর্ডার থেকে একেবারে আমরা যদি দক্ষিণ 24 পরগনা, তারপরে
নদিয়া থেকে একেবারে মুর্শিদাবাদ পর্যন্ত যদি এই করিডোরটা দেখি, এরা জলপথ, তারপরে সীমানা পথ বিভিন্ন রয়েছে, এবং সেখান থেকে কিন্তু একটা এই অবৈধ ব্যবসার একটা প্রভাব ব্যাপক হারে বেড়েছে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে, যেটা যুব সমাজের মধ্যে মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। আসক্ত হচ্ছে নেশাতে, যেমন আসক্ত হচ্ছে তেমন ব্যবসা, বা আসক্ত হচ্ছে অবৈধ এই চালান পাচার ব্যবসায়। ভারতবর্ষের মেরুদণ্ডে আঘাত করার মতো বিষয় কিন্তু এটা। কেননা যে হারে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে এর প্রভাব বাড়ছে, তাতে করে কিন্তু দীর্ঘদিন ধরেই এর অভিযান চালাচ্ছে পুলিশ, বিভিন্নভাবে চালাচ্ছে, বিভিন্ন সূত্র থেকে ধরে চালাচ্ছে। কিন্তু যেটা আমার খুব দৃষ্টিতে এসেছে, যেটা আমার খুব দৃষ্টিকটু লেগেছে, বা এই বিষয়টা আমার কাছে খুবই প্রশ্নের বিষয়, যে কেন এই এই ধরনের কাজে এরা লিপ্ত হচ্ছে। আরেকটা ভিডিও আমরা দেখে নিই, কেননা যে ধরনের বিষয়টা নিয়ে আলোচনা করবো, তাতে আরেকটু ভিজুয়াল দেখতে আপনাদের একটু সময় দিতে হবে, একটু দেখতে হবে। আমরা আরেকটা ভিডিও আছে। এই কি নাম? জোরে জোরে কোথা থেকে আসছে? কোথায় যাবে? কি নিয়ে যাচ্ছেন? চাবিটা নিয়ে নাও ভাই গাড়ির। একে ধরো, হ্যাঁ একজনকে ধরো, হ্যাঁ একজন ধরো, হ্যাঁ আমাকে, হ্যাঁ খোলো ড্রাইভার। ওই বার করেন এই কোথায় আছে ওই ক্যামেরা ফোকাস হবে। সব এক জায়গায় রাখো। একটা কার্ডের মতন কি পাওয়া গেল? চলো টেপ মারো। ওই কাঠিয়ে দেয় আমাদের 509 গ্রাম 531 531। দেখে নিন, ঠিক আছে। নেক্সট এদিকে যারা আছেন, লিগাল এই 5 করলে ভালো হয়। দুটো একসঙ্গে করে দেবো না একটা করে করবো? এটা কখন পাওয়া যাবে জিনিসটা? হ্যাঁ দাদা, এটা কখন পাওয়া যাবে জিনিসটা? হ্যাঁ দাদা, নদিয়া জেলার মীরাবাজার কালীগঞ্জ এলাকার ঘটনা এই ভিডিও।
পুলিশের যে ধরনের নাকা চেকিং বা রেড চলে সেই ধরনের নাকা চেকিং রেড চলছিল। তাতে করে যেটা সামনে উঠে এলো এখনো পর্যন্ত আমার কাছে যে তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি, পুলিশ 4 ব্যক্তিকে দুদিনের ঘটনায় ধরেছে। একটা 22/11-তে এবং পরে একটি 25/11-তে। 22/11-তে যে দুজনকে ধরা হয়েছে ব্যক্তি বা যুবক, তাদের বয়স একজনের 46, একজনের 25। 25 তারিখে যে যুবক বা যে ব্যক্তিদের ধরা হয়েছে তাদের একজনের বয়স 29, একজনের বয়স 24। আমি এই জন্যই বলছি যে বয়সটা খুবই গুরুত্বপূর্ণ। এবং 22 তারিখে যাদেরকে ধরা হলো তাদের কাছ থেকে 2 কেজিরও বেশি হেরোইন উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। এবং 25 তারিখেও যে দুজনকে ধরা হলো তাদের কাছ থেকেও প্রায় 2 কেজির কেন 2.5 কেজির কাছাকাছি হেরোইন উদ্ধার হয়েছে, এবং সেটাও কয়েক কোটি টাকার বিষয়। আশ্চর্য ব্যাপার, যেটা 11 তারিখ হোক বা 25 তারিখ যে গ্রেপ্তার করা হয়েছে মীরাবাজার কালীগঞ্জ এলাকায় নদিয়াতে, তাতে করে দেখা যাচ্ছে প্রত্যেকে কিন্তু হয় 2 হুইলার বা 4 হুইলার এই ধরনের গাড়ি ব্যবহার করছে। এবং একটা মুর্শিদাবাদ পর্যন্ত লিঙ্ক পাওয়া যাচ্ছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পর্যন্ত এই ব্যবসার একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে। পুলিশের তৎপরতা রয়েছে, আমরা জানি পুলিশ বিভিন্নভাবে তদন্ত করে। আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতেও এগরা থেকে শুরু করে দীঘা বা কাঁথি বিভিন্ন এলাকাতেই কিন্তু পুলিশ রেড করে বিভিন্ন গাড়ি থেকে কিন্তু কেজিকে কেজি, যেটা আমরা যতটুকু জানি আর একটু গাড়ির মধ্যেই কেজি কেজি প্যান্ডেল করা গাঁজা উদ্ধার হয়। এবং কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কিভাবে এটা যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এর ব্যবসার সঙ্গে কারা কারা যুক্ত, সেটাও একটা বিষয়। এবং সব থেকে যেটা আমি বিষয় নিয়ে একটু আলোচনা করবো তার আগে আরেকটা ভিডিও দেখে নিই একটু। গত 21 তারিখ থেকে আগামী 23 তারিখ পর্যন্ত সারা ভারতবর্ষ জুড়ে একটি প্রচার অভিযান পরিচালনা করছে, যার শিরোনাম হচ্ছে আইডিয়াল নেবারহুড, আইডিয়াল সোসাইটি। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ভোগবাদী আদর্শে জারিত হয়ে মানবতা ডুকরে ডুকরে কাঁদছে। একে অপরের প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা, দায়বদ্ধতা, এ ব্যাপারে আমরা ভীষণভাবে উদাসীন হয়ে যাচ্ছি। নিষ্ঠুর ব্যক্তি স্বাতন্ত্রতা এবং স্বার্থপরতার মধ্য দিয়ে মানবজাতি তাদের জীবন অতিবাহিত করছে। এখানে দাঁড়িয়ে প্রতিবেশী, আত্মীয় এবং আমাদের পথের সাথী, আমাদের কালিগ, আমাদের কর্মক্ষেত্রের সাথী বা আমরা সমাজে যাদের সঙ্গে মেলামেশা করছি, কোথাও যেন একটা অদৃশ্য বাতাবরণ এবং অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। আমরা রেসপেক্ট দিতে যেন কার্পণ্য করছি, আমরা ভীষণভাবে সেলফ সেন্ট্রিক হয়ে পড়ছি। আমরা মনে করছি এটা কোনো আইডিয়াল সোসাইটি হতে পারে না। তাই জামাত পুরো ভারতবর্ষে ভারতবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা মানবতার সেই যে মূল শিক্ষা, যেটা মানবতা, যেটা মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি দায়বদ্ধতা, সেটাকে আবার আমরা চর্চার বিষয় বানাই এবং আমরা একে অপরের ব্যাপারে দায়বদ্ধ হই। তাদের যে অধিকার আছে আমাদের উপরে সে ব্যাপারে আমরা সচেতন হই। শুরুতে যেটা বলেছিলাম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কে কীভাবে নেবে আমি জানি না। আমি আমার দর্শকদের কাছে অনুরোধ করব যে আপনারা অন্যভাবে নেবেন না, সমাজ সচেতন বিষয়টাকে নেন। যে 22 তারিখে নদিয়াতে মীরাবাজার কালীগঞ্জে গ্রেপ্তার হয় প্রথম 22 তারিখে, যাদের কাছ থেকে 2 কেজির বেশি হেরোইন উদ্ধার হয়, তাদের নাম আমিনুল ইসলাম, মনিরুল হক। তাদের কাছ থেকে আমিনুল ইসলামের বয়স 46 এবং মনিরুল হকের বয়স মাত্র 25, মানে একবারে তরতাজা যুবক। তাদের কাছে 2 কেজিরও বেশি হেরোইন উদ্ধার হয়েছে এবং তা কয়েক কোটি টাকা দাম। 25 তারিখেও যারা গ্রেপ্তার হলো, যাদের কাছ থেকে প্রায় 2.5 কেজির কাছাকাছি গাঁজা উদ্ধার হলো, তাদেরও নাম আমি একটু বলে নিই। আতাউর মুন্সি, যার বয়স মাত্র 29 বছর, সমিউল শেখ, যার বয়স মাত্র 24 বছর। এদের কাছ থেকেও প্রায় কয়েক কোটি টাকার গাঁজা উদ্ধার এবং গাড়ি বাজেয়াপ্ত। এই করিডোরটাই চলে গেছে একবার মুর্শিদাবাদ বা বিভিন্ন বর্ডার সীমানা থেকে ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে হেরোইন উদ্ধার। তো এই মাপে হেরোইন উদ্ধার কিন্তু আমরা খুব কম শুনে থাকি। কিছু কিছু জায়গায় পুলিশ রেড করে দেখেছি, ছোট ছোট কুরিয়ার মাধ্যমে, ছোট জায়গার মাধ্যমে রিকভারি হয় এবং তারা
খুবই নেশা করার জন্য এটা করে। এবার এদের এটুকু আমরা জেনেছি শুনেছি যে হেরোইনের নেশা এতটাই নেশা যে তাকে যদি কেউ পুলিশ আটক করে নিয়ে গিয়ে জেলে রাখে, একটা সময় পর্যন্ত তাকে যদি ওই নেশাটা না করতে দেওয়া হয়, সে কিন্তু দেওয়ালে বা বিভিন্নভাবে নিজেকে আঘাত করতে থাকে, যেটা এতটাই এর নেশার প্রভাব। তো এই নেশা থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, সচেতনতা কোথায় আসা যায়? এবং সবথেকে বড় বিষয় যেটা আমি নিয়ে আজকে আলোচনা করছি, যে কেন মুসলিমদের নাম উঠে আসছে। আপনাকে যে ভিডিওগুলো আমি দেখালাম, যে ছেলেগুলো গ্রেপ্তার হয়েছে তারা যেমন একটি বিশেষ সম্প্রদায়, বিশেষ করে আমি বলতে আমারও কোনো অসুবিধা নেই, মুসলিম সম্প্রদায়ের ছেলেরা, যাদের নাম কমপক্ষে নাম শুনে বোঝা যাচ্ছে, পুলিশ পরে তদন্ত তো করছি তারা কে বা কী, তাদের সঠিক ঠিকানা কী, সঠিক নাম কী, কোনো ফেক নামে করছে কিনা সেটা। যে পুলিশ অফিসাররা রয়েছেন ওখানে তাদের মধ্যে বেশ কয়েকজনই তারাও কিন্তু মুসলিম ধর্মের বিলং করে, তারা মুসলিম ধর্মে বিশ্বাসী, তারাও কিন্তু পুলিশ অফিসার হিসাবে তারা কিন্তু এই রেডটা করেছে বা এইভাবে আটক বা গ্রেপ্তার করেছে বা বাজেয়াপ্ত করেছে হেরোইন। প্রশ্ন অন্য জায়গায়, প্রশ্ন হচ্ছে যে কেন মুসলিম সম্প্রদায়ের যুবকদের মধ্যে এই ধরনের নেশাগ্রস্ত জিনিস আসছে। এটা তো আমি যতটুকু জানি যে ইসলাম ধর্মে কোনো নেশাদ্রব্য মজুত করা, বিক্রি করা, সেবন করা বা যে কোনো নেশাদ্রব্য করা, সেটা কিন্তু একেবারে যেটাকে মুসলিম ভাষায় হারাম বলা হয়, বা যেটা আমরা বললি নিষিদ্ধ, বাংলা ভাষায় যদি বলি নিষিদ্ধ। আমার এই প্রশ্নটা আমি রেখেছিলাম আমাদের সারা ভারতবর্ষের যে একটি মুসলিম সংস্থা রয়েছে, মুসলিম সংগঠন রয়েছে জামাতে ইসলামী হিন্দ, তার পূর্ব মেদিনীপুর জেলার যে সভাপতি রয়েছেন মির্জা শরীফুল হাসান, ইনি জেলা সভাপতি রয়েছেন। আমি সেই মির্জা শরীফুল হাসানের একটু বক্তব্যটা আগে শুনে নিই, তিনি পরপর কি বলছেন, তার নিজস্ব কি চিন্তা। মাদক দ্রব্য মজুত করা, বহন করা, বিক্রি করা, সেবন করা প্রত্যেকটাই হারাম, কিন্তু একটা জায়গায় দেখা যাচ্ছে যে ইদানিংকালে যুব সমাজের মধ্যে এই মাদক দ্রব্য বিক্রি বা করা হচ্ছে। কিন্তু যেখানে দেখা যাচ্ছে গত পরশুদিন পর্যন্ত নদিয়াতে যে 4 জনকে গ্রেপ্তার করা হলো, প্রায় 4 কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছে, সবই মুসলিম। এই মুসলিমরা কি কোথাও একটা লাইনচ্যুত হয়ে যাচ্ছে? দেখুন, মাদকদ্রব্য এবং অন্যান্য যে সমস্ত অ্যান্টি সোশ্যাল টেন্ডেন্সিসগুলো আছে সেটা ভীষণভাবে আমাদের সমাজকে মানে আষ্টেপৃষ্টে ধরে রেখেছে। এখানে দাঁড়িয়ে গভর্নমেন্ট এবং বিভিন্ন মানবাধিকার অর্গানাইজেশনগুলো এগুলোকে রিড্রেস করার জন্য যে যাতে কমানো যায় বিভিন্ন মেজার নিচ্ছে। আমরা বিশ্বাস করি, জামাত মনে করে যে এক্ষেত্রে সর্বোচ্চ মেজার হচ্ছে এই যে জনগণকে মৃত্যুর পরবর্তী জীবনের সম্বন্ধে সচেতন করা এবং মাদক সেবনের অপকারিতা এবং সেটা করলে পরবর্তীতে তার কী ক্ষতি হতে পারে, তার যাজা বা তার পুরস্কার, এবং মাদক সেবন করলে তার এই পৃথিবীর ক্ষতির সঙ্গে সঙ্গে মৃত্যুর পরে যে ক্ষতি, সে পরকালীন চেতনা থাকা খুবই দরকার। প্রশ্ন হচ্ছে যে যদি ইসলামে এটা নিষেধ থাকে তাহলে মুসলিমরা এত বেশি ডাইলিউটেড হচ্ছে কেন? দেখুন, মুসলিমরা হচ্ছে আর্থসামাজিক এবং সাংস্কৃতিকভাবে ডাউন টোডেন কমিউনিটি, আর যে কোনো ডাউন টোডেন কমিউনিটির মধ্যে অ্যান্টি সোশ্যাল যে সমস্ত টেন্ডেন্সিসগুলো বেশি থাকে, ডিউ টু ল্যাক অফ এডুকেশন, ডিউ টু ল্যাক অফ সোশ্যাল রিকগনিশন, ডিউ টু ল্যাক অফ পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, ডিউ টু ল্যাক অফ ইকোনমিক্যাল উইকনেস। তো এইগুলো থাকার জন্য কি হয়, এটা শুধু মুসলিম নয়, যে কোনো ডাউন টোডেন কমিউনিটির এটা হচ্ছে একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক। দুর্ভাগ্যক্রমে ভারতবর্ষের বেশিরভাগ মুসলিমরা যেহেতু তারা SC ST থেকেও ডাউন টোডেন, মোর ডাউন টোডেন দেন দ্যাট, তাদের মধ্যে এই ধরনের অসামাজিক ক্রিয়াকলাপ মাত্রাটা বেড়েছে। তো এটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আমরা নীতিগত অবশ্যই শোনাবো, তার সঙ্গে সঙ্গে সরকার বা যে সরকার বাহাদুর, তাদের উচিত হচ্ছে এই মুসলিম কমিউনিটি যারা এই ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, তাদেরকে মেন স্ট্রিমে ফেরানোর জন্য বিভিন্ন ওয়েলফেয়ারমূলক পলিসি ক্লিয়ার করা। সেটা হতে পারে রিজার্ভেশন, হতে পারে বিভিন্ন অর্থনৈতিক সুযোগ সুবিধা দেওয়ার মধ্য দিয়ে, হতে পারে শিক্ষাটাকে আরও তাদের কাছে সহজলভ্য করার মধ্য দিয়ে। কিন্তু আমরা দেখছি যে সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটাও এর উল্টো মেরুতে হাঁটছে। সুতরাং দুর্ভাগ্যের উপরে আমাদের দুর্ভাগ্য। জনাব মির্জা শরীফুল হাসান সাহেবের আমরা বক্তব্যটা শুনলাম। তিনি কিছুটা
যেটা দায়ী করছেন অভাব, অশিক্ষা, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং সংবাদ মাধ্যম। কিন্তু এটা তো ঘটনা, যে কোনো ক্রাইম বড় ধরনের হলে তাতে যখনই নাম উঠে আসে, মুসলিম নাম পেলে সেটাকে প্রকট করে বলা হয়। এবং অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, যেটা আমাদের সংবাদ মাধ্যমের একটা কাজ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। গদি মিডিয়া এরকম একটা ভাষা তিনি উচ্চারণ করেছেন। এটা ঘটনা, সংবাদ মাধ্যমের এখনকার যে সংবাদ মাধ্যম পরিবেশন যে ধরনের করা হয়, আমরা যেভাবে গ্রেপ্তারের সময় বা আটকের সময় যেভাবে সংবাদ মাধ্যম খবর পরিবেশন করে এবং তার পরবর্তীকালে যে তদন্তের শেষটা কোথায় গেল, এইটা কিন্তু কেউ কোনোদিনই তুলে ধরে না। তার কারণ হচ্ছে যে হয় সময়ের অভাব বা টিআরপি তাড়া বা ফার্স্ট দেখাতে হবে, এরকম একটা ব্যাপার বিষয় থাকে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে তদন্তে অনেক যে নামগুলো প্রথম উঠে আসে তাদেরকে আবার পুলিশ বা তদন্ত সংস্থা যেগুলো থাকে তারা কিন্তু ছেড়ে দেয় এবং ক্লিন চিট দিয়েই ছেড়ে দেয়। এরকম ঘটনাও আমাদের চোখের সামনে অনেক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে মিডিয়ার উপরে একটা প্রশ্ন তিনি তুলেছেন আমাদের জামায়াতে ইসলামী হিন্দের জেলা সভাপতি মির্জা শরীফুল হাসান সাহেব, যেভাবে তদন্ত করা হয়, যেভাবে প্রথম করা হয়, হ্যাঁ তিনি এটাও বলছেন অবশ্যই যে মুসলিম মালে ধোয়া তুলসী পাতা এরম নয়, ক্রাইমের সঙ্গে যুক্ত নয়, এটা তিনি কিন্তু অস্বীকারও করছেন না। কিন্তু যেভাবে তিনি বলছেন যে যেভাবে প্রচারটা করা হয় শুরুতে, শেষটা কিন্তু সেভাবে হয় না। কারণ পরবর্তীকালে এটা ঘটনা, আমিও সংবাদ মাধ্যমে কাজ করি, আমিও সাংবাদিকতা করি যেহেতু, তো আমি খবর করতে দেখেছি আমরা প্রথমের দিকে যেভাবে খবরগুলোকে পরিবেশন করি, শেষের দিকে কিন্তু সেই খবরটাকে আর ধরে রাখি না, তার শেষটা কী হলো। দর্শকরা হয়তো তার দিকে আগ্রহ থাকলেও তাদের উপায় থাকে না, কারণ আমরা যতটুকু দেখাই, যতটুকু লিখি, সেটুকুই তারা পায়। সবার তো সম্ভব নয় সবসময় খবরের অভ্যন্তরে ঢুকতে। এবং সবথেকে করে যেটা আমি আজকে একটু আলোচনা করব, তার আগে আরেকটা বক্তব্য আমি শরীফুল সাহেবের শুনিনি। মুসলিম, এই যে প্রত্যেকটা ক্রাইমের পিছনে যখন মুসলিম নামটা উঠে আসে, সারা ভারতবর্ষের কোনো বড় ক্রাইম হচ্ছে, এটা আমাদের যারা মুসলিম সমাজে যারা আমরা বাস করি, আমাদেরকে বাইরে সমাজের কাছে একটা কৈফিয়ত দিতে হয়, আমরা একটা অস্বস্তিতে পড়ি। এই ইসলামে কোথাও এই ধরনের হিংসা ছড়ানোর ব্যাপার নেই। কোরআন শরীফ যদি কেউ পড়ে, এবং ইসলামের প্রত্যেকটা বাড়িতে যারা মুসলিম তাদের প্রত্যেক বাড়ি আর যাই হোক কোরআন শরীফ পাওয়া যাবে, তাহলে সেই বাড়ি থেকে কি করে এইরকম ধরনের ছেলেরা বেরিয়ে আসে? দেখুন, এখানে একটা প্যারাডক্স আছে। প্যারাডক্সটা হচ্ছে এই যে কোনো ক্রাইম ঘটার পর উইথাউট ইনভেস্টিগেশনে স্টিগমাটাইজ করে দেওয়া হয়, তাদেরকে বলে দেওয়া হয় যে এর পিছনে কোনো একটা মুসলিম অর্গানাইজেশনের নাম দেওয়া হয়, আরবি নাম, কিংবা কোনো ব্যক্তির নাম বলা হয়। কিন্তু আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আফটার ইনভেস্টিগেশন সত্যটা ঠিক উল্টো। আমরা মালেগাঁও বিস্ফোরণ দেখেছি, মক্কা মসজিদ বিস্ফোরণ দেখেছি, সেখানে সাদি প্রজ্ঞার নাম জড়িত ছিল, যাকে বেফিজুল খালাস দেওয়া হয়েছে। তাহলে এটা অ্যাকচুয়ালি ইসলাম খুবই একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে উইথাউট এনি ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি এটাকে স্টিগমাটাইজ করে দেওয়া, একটা ন্যারেটিভ বিল্ড আপ করা যে এর ভিতরে মুসলিমরা আছে। আমি বলছি না যে মুসলিমরা একেবারে ধোয়া তুলসী পাতা, কোনো ঘটনার সঙ্গে তারা সংশ্লিষ্ট নয়, অবশ্যই আছে, আর 5টা কমিউনিটির মতো মুসলিমরাও আছে। কিন্তু যে হারে আমাদের বডি মিডিয়া এটাকে প্রমোট করার চেষ্টা করছে, যে ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করছে, এটা ভীষণভাবে ডেট্রিমেন্টাল ভারতের মতো একটা ধর্মনিরপেক্ষ দেশের জন্য। সুতরাং সব অপরাধের পিছনে মুসলিমরা আছে, এই এটাকে তৈরি করানো হয়, এই জেনারেলাইজেশন আমরা বিশ্বাস করি না। তারপরেও বলবো, যদি একটা মুসলিমও গোটা পৃথিবীর মধ্যে সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত থাকে, সেটা ইসলামের দায়রার বাইরে। কারণ ইসলামের নবী মুহাম্মদ ইসলাম এবং তার আনিত যে কিতাব কোরআনুল কারীম, সেখানে বলা হয়েছে কোনো মানুষকে, কোনো ব্যক্তি যদি নিরপরাধভাবে হত্যা করে, তাহলে সে যেন গোটা মানবতাকে হত্যা করলো। আর যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম একজন ব্যক্তিকে শেল্টার দেয়, বাঁচিয়ে নেয়, সেজন্য গোটা মানবতাকে বাঁচিয়ে নিল। সুতরাং ইসলাম এবং নবী মুহাম্মদ ইসলামের যে টিচিংস, সেটা শান্তির পক্ষে, সেটা সহাবস্থানের পক্ষে, সেখানে সাম্প্রদায়িকতা নয়, সন্ত্রাসবাদও নয়। আর তার অনুসারীরা যদি এই কাজ একজনও করে থাকে আমরা নিন্দা করছি, কিন্তু ইট ডাজ নট নেসেসারিলি মিন যে প্রত্যেকটা কাজ এই মুসলিমরাই করছে। এটা গদি মিডিয়ার কনককশন। আপনার নাম পরিচয়? আমার নাম মির্জা শরীফুল হাসান, আমি জামাত ইসলামী হিন্দের জেলা সভাপতি। এই প্রতিযোগিতার বাজারে সংবাদ মাধ্যমের যে প্রতিযোগিতা চলছে সারা ভারতবর্ষ জুড়ে, আমরা দেখবো যে বিদেশে যদি আমরা কোনো গ্রেপ্তার দেখি বা ধরুন কোনো গাড়ি আটক দেখি
বা কিছু দেখে দেখবেন আপনি সেখানে হয় মুখটাকে ডার্ক করে দেওয়া হয়, হেজি করে দেওয়া হয়, বা গাড়ির নাম্বারটা করে দেওয়া হয়। তার কারণ সেখানে হচ্ছে যে পুলিশ আটক করলো, কিছু তথ্য পেল, তার ভিত্তিতে আটক হলো, গ্রেপ্তার হলো, আদালতে গেল, অনেক সময় অনেক কিছুর প্রমাণ না করতে পারে বেকসুর খালাস হয়ে গেল। কিন্তু সমাজে তার এই যে ভাবমূর্তি থাকলো, বিদেশের একটা খুব, এটা কিন্তু খুব সম্মানের সঙ্গে দেখা হয়, কেন সে যদি পরে ওটা একেবারে কি বলবো যে কোনোরকম ভাবে সে দোষী নয় এরকম প্রমাণ হওয়ার পরে যখন বেরিয়ে আসে, তারপর সামাজিক যে সম্মানটা তার নষ্ট হয়ে যায়, সেটা তাকে রিকভারি করা খুবই কঠিন হয়ে যায়। তাকে কিন্তু সমাজ তাকে কিন্তু একটা পাকা চোখেই দেখতে থাকে। সেই জন্য বিদেশে কিছু কিছু কড়া আইন আছে, নিয়ম আছে, যে আটক হয় তার মুখটাকে ডাক করে দেওয়া, গাড়ির নাম্বার প্লেট পর্যন্ত ডাক করে দেখানো হয়। আমাদের এখানে দেশে কিছু কিছু দেখা যাচ্ছে যে সরাসরি মুখ দেখানো হয়, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশ যখন কখনো প্রেস মিট করে, কখনো আসামিকে সামনে নিয়ে আসে সংবাদ মাধ্যমে, তারা কিন্তু মুখটা ঢেকে নিয়ে আসে। তার কারণ হচ্ছে কখনো কখন টিআই প্যারেডের বিষয় থাকে, বা চিহ্নিত করার যে বিষয়গুলো থাকে সেগুলোর জন্য তারা গোপন রাখা হয় তার। এবং পরবর্তীকালে যদি দোষী হয় তার তো শাস্তি হয়, আর যদি কোনো রকম তদন্ত শেষে দেখা যায় যে এতে দোষী নয়, অর্থাৎ তাকে আদালত থেকে তিনি ছাড় পেয়ে যান। তো প্রত্যেকটা মানুষের এই বিশেষ করে একটা মুসলিম নামকে ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা রয়েছে, যেটা আমরা মির্জা শরীফুল হাসান সাহেবের কাছ থেকে শুনলাম। এটা সমাজের পক্ষে একটু অবশ্যই চিন্তার বিষয়, কেননা সমাজে সব ধরনের মানুষ আছে। কথাই বলা আছে, ক্রিমিনাল হয়, অপরাধী। এবং ঘটনা এটা আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো, দেশগুলো রয়েছে তাদের সঙ্গে ইসলামের যুক্ত থাকার একটা ফলে, যার ফলে কিন্তু এই ধরনের একটা বিষয়টা আছে। কিন্তু ভারতীয় মুসলমান, ভারতীয় ইসলাম ধর্মীয় মানুষরা, তারা ভারতের একেবারে সন্তান। সবাইকে একেবারে অপরাধীর চোখে প্রথমেই দেখে নেওয়াটা খুব বোকামি হবে। আমি সংবাদ মাধ্যমে কাজ করি, কিন্তু নামগুলো ঘোষণা করার আগে বা এই তদন্ত করার আগে যতক্ষণ না পুলিশ সঠিক নাম দিচ্ছে, ততক্ষণ আমার মনে হয় একটু সংযত থাকা উচিত। তারপরে যে যার প্রতিযোগিতার বিষয় আছে, তাদের ব্যবসার ব্যাপার আছে, বিভিন্ন পলিটিক্যাল প্রেসার থাকে হয়তো, বা অন্যান্য বিষয় থাকে। তো সমাজে অসুস্থ লোকদেরকে, অসুস্থ যারা আছে তাদেরকে অসুস্থই থাকতে দিন, কিন্তু সমাজ যদি সচেতন হতে হয়, সমাজে যদি মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয়, সমাজকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সব ধরনের মানুষ লাগবে। কারণ আমাদের দেশ, আমাদের ভারতবর্ষ কিন্তু সব ধর্মের জন্য বিখ্যাত। গোটা পৃথিবীতে এটা নজির যে আমাদের দেশে সব ধরনের মানুষ আছে। আপনি গ্রাম একবারে জঙ্গলে চলে যান, সেখানে দেখবেন যারা আদিবাসী রয়েছে তারা কীভাবে জীবনযাপন করছে। আমি কিছুদিন আগে পুরুলিয়া বা বিভিন্ন গ্রাম ঘুরে এসেছি, অসাধারণ তাদের জীবন। অর্থটা তাদের কাছে ফ্যাক্টর নয়, তাদের কাছে অভাবটা ব্যাপার নয়। এই যে সন্ধ্যা হয়ে গেলে সবাই একসঙ্গে বাড়িতে চলে আসছে, বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে সন্ধ্যা। আমরা তো এখানে শহরাঞ্চলে 10টা, 11টা, 12টা, 1টার সময় মানুষ ঘুমোচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে গ্রামাঞ্চলে যে পরিবেশটি, সন্ধ্যার সময় সবাই ঘুমিয়ে পড়ে, আবার ভোর থেকে উঠে যে যার কাজ, কেউ কাঠ কাটতে চাইছে। এই যে সুস্থ একটা সমাজ আমাদের রয়েছে, একটা সুন্দর পৃথিবী রয়েছে আমাদের দেশে, যারা আমার পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করছে, আমাদের পৃথিবী, আমি সে মুসলমান হোক, হিন্দু হোক, না, তাদেরকে কখনই ক্ষমা করা উচিত নয়। সেটা কোনো জঙ্গি হামলা হোক, সেটা কোনো ড্রাগ বা এই ধরনের হেরোইন নেশা ছড়িয়ে দেওয়া হোক, বা যে ধরনের অপরাধ হোক, তাকে ক্ষমা করা কখনোই উচিত নয়। আমি সবার কাছে একটাই অনুরোধ করব, যে অপরাধী তাকে অপরাধীর চোখে দেখা হোক। সকল ধর্মের সবাই মানুষকে কিন্তু একসঙ্গে মিলিয়ে নেবেন না। আমি জানি আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করলাম, তাতে করে আমার দর্শকরা কে কীভাবে নেবে। তো একটা কথাই বলি, সমাজের শিক্ষা, সমাজে অর্থ অভাব, সমাজে বেকারত্ব, তার কিন্তু একটা বড় কারণ এই ধরনের
নেশাগত দ্রব্যর যে পাচার ব্যবসা, আমি বলবো একবার সমুদ্র সৈকত থেকে ধরে একবারে সীমানা ধরে একবারে পাকিস্তান পর্যন্ত আমরা যদি ভারতবর্ষ বর্ডার দেখি, আমরা জানি কিছুদিন আগে গুজরাটেও জাহাজে কয়েক কোটি টাকার বা কয়েক হাজার কোটি টাকার শুনেছিলাম যে হেরোইন ধরা পড়েছে। তো এটা আসছে মানে ভারতে কোথাও না কোথাও ছড়িয়ে দেওয়া হচ্ছে, যুব সমাজের মধ্যে ছড়িয়ে যুব সমাজের মেরুদণ্ডে আঘাত করা হচ্ছে। যারা আমাদের দেশের নেতৃত্বে রয়েছে, যারা আমার রাজ্যের নেতৃত্বে রয়েছেন, যারা একেবারে আমার গ্রামাঞ্চলের নেতৃত্বে রয়েছেন, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই সমাজকে সুস্থ সমাজ করতে হবে, যুব সমাজকে বাঁচাতে হবে। যুব সমাজের মধ্যে কিন্তু এই ভাইরাস, এই বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে, কাউকে টাকার লোভ দেখিয়ে, কাউকে অভাব, অশিক্ষা এবং তার সঙ্গে এই নেশাগ্রস্ত জিনিস তার মধ্যে দিয়ে তার সমাজ শুধু নয়, তার পরিবারকেও ধ্বংস করা হচ্ছে। শুধু পরিবার ধ্বংস নয়, তার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আমার দর্শকদের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা মানুষ আপনারা সচেতন হন এবং অবশ্যই সংবাদ মাধ্যমের কাছে বলবো, যারা এখন সোশ্যাল সাইটের যুগ এসেছে, বড় বড় চ্যানেলে সময় নেই আলাদা কথা, বিভিন্ন প্রথম সারির চ্যানেলে সময় নেই আলাদা কথা, কিন্তু যারা ছোটো ছোটোভাবে চ্যানেল বা নিউজ করে চালাচ্ছে, তারা শেষটাও একটু চেষ্টা করবে দেখানোর। আমিও চেষ্টা করব, যখন কোনো রায় আসবে, হয়তো অনেক বছর চলে যায়, আমি যদি তাই সেই খবর পাই, নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো যে শেষটা কী হলো। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আমার চ্যানেল দেখুন, ভালো সাজেশন দেন, মতামত থাকলে মতামত প্রকাশ করুন। NS নিউজের তরফ থেকে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা রইল।